আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি কুষ্টিয়া জেলার সকল দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর সেই সাথে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে করে আপনারা খুব সহজেই আমার এই ভিডিও দেখে আপনারা এই কুষ্টিয়া শহরে চলে আসতে পারেন। আর এই কুষ্টিয়ার যে কোনো যতগুলো স্পট আছে সবগুলো যেন একসাথে একদিনে ঘুরে যেতে পারেন। সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত কুষ্টিয়া জেলা। এই জেলার নামকরণ নিয়ে বেশ মতভেদ রয়েছে। একটা সময় এই জেলায় প্রচুর পরিমাণে পাট উৎপাদিত করা হতো। এই পাটকে স্থানীয় ভাষায় কোষ্টা বা কুষ্টি বলা হতো। সেখান থেকেই এই জেলার নাম দেওয়া হয় কুষ্টিয়া। আবার কারো কারো মতে ফার্সি শব্দ কুস্তহ থেকে নামকরণ করা হয় এই জেলার নাম কুষ্টিয়া। তো চলুন আজকের এই কুষ্টিয়া জেলার ভ্রমণটি ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে শুরু করা যাক। এই কুষ্টিয়ায় আসতে হলে আপনি তিনভাবে আসতে পারবেন: পদ্মা সেতু, যমুনা সেতু এবং মানিকগঞ্জের ফেরিঘাট হয়ে। আপনি যদি পদ্মা সেতু দিয়ে আসতে চান তাহলে ঢাকার সায়দাবাদ থেকে সরাসরি বাসে চলে আসবেন কুষ্টিয়ায়। আর আপনি যদি যমুনা সেতু অথবা মানিকগঞ্জের ফেরিঘাট হয়ে আসতে চান তাহলে আপনাকে প্রথমে চলে আসতে হবে ঢাকার গাবতলী বাস স্ট্যান্ডে। সেখানে এসে হানিফ শ্যামলী সহ বেশ কিছু গাড়ি পেয়ে যাবেন। আপনার ভাড়া পড়বে 550 থেকে 1000 টাকার মতো। আর আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে আপনার ভাড়া পড়বে 410 টাকা থেকে 943 টাকার মতো। আপনাকে ভোরবেলা নামিয়ে দেবে কুষ্টিয়ার চৌরাস মোড় অথবা মজমপুর রেলগেটে। এখান থেকে অটো আছে, মিশুক আছে, বা রিক্সা আছে, ভ্যান আছে, আপনারা যেটাতে খুশি চলে যেতে পারবেন 20 টাকা ভাড়া দিয়ে। আমাদের আজকে প্রথম স্পট ট্যাগর লজ, রবীন্দ্রনাথ ঠাকুরের যে ব্যবসায়িক বাড়ি, আজকে সেখানে যাব। তো চলুন যাওয়া যাক। আমাদের সাথে আছে নুরুল হুদা ভাই এবং মাজারুল ভাই। এই যে দেখুন প্রচুর গরম, যার কারণে আমি এখন ভ্যান দিয়ে ঘুরতে পারতেছি না। আমি আসলে এদিকে আসলে সবসময় ভ্যান দিয়ে ঘোরাফেরা করি। তো এখন রোদ্রের প্রচুর তাপ, যার কারণে আমি এখন ভ্যান দিয়ে ঘুরতে পারতেছি না। অটো নিয়ে এসে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে কুষ্টিয়া কুটিবাড়ি। আবার আরেক সাইডে ট্যাগর লজ লেখা। এই যে দেখুন ভিতরে প্রবেশ করলে এরকম একটি মূর্তি দেখতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা হচ্ছে আপনার এই বাড়ির একবারে যে গেটের এই দৃশ্যটা দেখুন। এখানে খুবই সুন্দরভাবে সাজানো ফুল গাছ। এই যে এটা হচ্ছে মেন দরজা। যে এটা হচ্ছে এখানকার অফিস কক্ষ, ঠিক আছে। আর এখানে রয়েছে ছোট একটি রুম। আর ঠিক পিছনে আসলেই এই যে এরকম সুন্দর একটি দৃশ্য দেখতে পারবেন। এরকম দৃশ্য দেখলে কিন্তু আসলে মনটা জুড়ে যাবে। দেখুন কুষ্টিয়া জেলা শহরের মিলপাড়ায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিমাখা লাল রঙের 2 তলা বিশিষ্ট একটি কারুকার্যমণ্ডিত ট্যাগর লজ অবস্থিত, যেখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ ব্যবসায়িক কাজে এখানে আসত। ভিউয়ার্স, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যেই ব্যবসায়িক বাড়ি, যেটাকে ট্যাগর লজ বলা হয়, এই ট্যাগর লজের ভিতরে আসার পরে ঠিক পিছনে যে এরকম একটি জায়গা দেখতে পারবেন। দেখুন চারপাশে প্রকৃতি দেখেরা খুবই সুন্দর। আর ওই যে দোতলা, দেখুন দোতলা বিশিষ্ট একটি বাড়ি, খুবই সুন্দর। আপনি যদি কুষ্টিয়াতে ঘুরতে আসেন আর এখানে না আসেন তাহলে বড় একটি সৌন্দর্য মিস করবেন। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখানে আসেন, একটু হলেও সময় দিয়ে যাবেন। এখানে খুবই সুন্দর জায়গা, আর এখানে আসলে আপনার ভীষণ ভালো লাগবে, ভীষণ। 1895 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ট্যাগর অ্যান্ড কোম্পানির ব্যবসায়িক কাজে কুষ্টিয়ায় আসে। আর তখন বর্তমানকালের এই সাক্ষী ট্যাগর লজ ভবনটি নির্মাণ করেছিলেন। 9 কাঠা জমির উপর প্রতিষ্ঠিত এই ট্যাগর লজ। ট্যাগর লজের প্রবেশ পথেই কবিগুরুর একটি মূর্তি স্থাপন করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা আসেন, তারা দেখেন বুড়া কীর্তি, রবীন্দ্রনাথের স্মৃতি, এইসবগুলো দেখেন। অনেক স্মৃতি আছে। রবীন্দ্রনাথ আসতেন, 2-1 রাত থাকতেন। তারপরে এখানে ব্যবসা, তার বড় ব্যবসা ছিল হলো আকবরের কল তৈরি হতো। আপনাকে উপরে নিয়ে যাচ্ছে সেই বহু আগের সিঁড়ি, ঐতিহ্যবাহী সিঁড়ি।
আসলে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখানে আসতেন, হ্যাঁ, এই যে সিঁড়িটা দেখুন, এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে কিন্তু তিনি উপরে যেতেন, তারপর তার ব্যবসায়িক যে কার্যক্রম আছে সেগুলো তিনি করতেন। তো এই সিঁড়িটা দিয়ে একবার ভাবুন যে এই সিঁড়িটা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আপনার এখানে এসেছে। আমাদের এখানে আজকে একটা প্রতিযোগিতা আছে, রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। এটা 10টা থেকে শুরু হবে। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই টেগোর লজ, এখানেই আমরা সব কিছু করে থাকি। আমাদের সমস্ত মানে আমাদের সমস্ত যে কার্যক্রম সাংস্কৃতিক বিষয় সমস্ত এখানে অনুষ্ঠান করা হয়। এখানে আজকে আছে আমাদের জাতীয় পর্যায়ের যে প্রতিযোগিতা হয় ঢাকাতে, তারই এখানে জেলা পর্যায়ের প্রতিযোগিতা হচ্ছে। এই ভবনের নিচতলায় রয়েছে একটি বড় হলঘর এবং উপরের তলায় 3টি ঘর রয়েছে। একটি ঘরের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গ্রন্থমালা এবং কবির আঁকা 12টি ছবির অনুকৃতি রাখা আছে। ট্যাগর লজের ভিতরে আছে সবুজ ঘাসে ভরা আঙ্গিনা ও একটি ছোট মুক্তমঞ্চ। এই মুক্তমঞ্চে রবীন্দ্র জয়ন্তী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আমরা এখানে এসে তারপর তাদের থেকে অনুমতি নিয়ে আমরা দোতলায় এসেছি এবং যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। আর বিশেষ করে ওই সাইডটি দেখুন, এখানে কিন্তু বিশাল একটি জায়গা, যেগুলো আপনার এখানকার তাদের জমি ছিল, ঠিক আছে, তাদের আমলে ছিল, কিন্তু এগুলা রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখান থেকে চলে গেছে তখন আসলে এই জায়গাগুলো মানুষের দখল করে নিয়ে গেছে, এগুলো সব দখলে চলে গেছে। যে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, এই জায়গাগুলো কিন্তু সবই এই ট্যাগর লজের আন্ডারে ছিল। এই যে এখান থেকে ধরে এই সব জায়গাগুলো ট্যাগর লজের আন্ডারে ছিল। তো এখান থেকে যখন রবীন্দ্রনাথ ঠাকুর চলে যায় তখন এই জায়গাগুলো সব অন্যের দখলে চলে যায়, যার কারণে এখন শুধু এই বাউন্ডারি থেকে এতটুকুই শুধু এখন ট্যাগর লজের আন্ডার, আর পুরোটাই বাইরে। আমরা ট্যাগর লজটা এই যে এদিকে, এখন এদিক থেকে এই মোড়ে এসে মিলপাড়া মোড়ে এসে, না ভিতরে মিলপাড়া মোড়ে এসে, হ্যাঁ, তারপর 20 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন লালন শাহর মাজারে। আমরা অলরেডি চলে এসেছি লালন শাহর মাজারে। এই যে দেখুন, এটা হচ্ছে মাজারের গেট, ঠিক আছে, এই যে এই সাইডটা মাজারের গেট খুব সুন্দরভাবে সাজানো। আর ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন এরকম সুন্দর একটি দৃশ্য। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে মেন গেট, ঠিক আছে, এটা হচ্ছে মেন গেট। আর এই ভিতরে প্রবেশ করলেই এরকম সুন্দর আপনারা দৃশ্য দেখতে পারবেন। এবার লালন শাহর মাজার পর্যন্ত যে জায়গাটা পুরোটা আপনার ফুল বাগান দিয়ে ঘেরা, খুব সুন্দর। তো চলুন আমরা ভিতরে যাই আর ওইখানকার সুন্দর সুন্দর জায়গাগুলো একটু দেখাই আপনাদেরকে। আসলে প্রচুর রৌদ্র, তো যার কারণে ঘুরতে কষ্ট হচ্ছে। তো যাই ভিতরে, দেখি ভিতরে আর কি কি আছে আপনাদেরকে দেখাই। বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত। কুষ্টিয়া জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় 4 কিলোমিটার। লালন শাহ এই কুমারখালী উপজেলার শেওরিয়াতে তিনি তার শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন। তিনি প্রতি শীতকালে আখড়ায় একটি উৎসব আয়োজন করে থাকতেন। এই অনুষ্ঠানে তার শিষ্য একত্রিত হতেন এবং এখানে সঙ্গীত পরিবেশন করতেন।
লালন শাহের মৃত্যুর পরে এখানেই তাকে সমাহিত করা হয়েছে। তার মৃত্যুর পর এখানে এক মিলন ক্ষেত্র বা আখড়া গড়ে তোলা হয়। এই সমাধি ঘিরেই রয়েছে সারি সারি কবর। বছরে 2 বার এখানে লালন মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। একবার দোল পূর্ণিমা উৎসবের সময়, আরেকবার বাংলা কার্তিক মাসের 1 তারিখ বিশাল লালন মেলা করা হয়ে থাকে। এই মেলায় সারা দেশ থেকে তার শিষ্যদের আগমন ঘটে। সারা রাত চলে বাউল গানের উৎসব। এই মেলায় দেশ বিদেশ থেকে দর্শনার্থী এসে থাকে। লালন শাহের সমাধিস্থলের পাশে একটি একতারা বানিয়ে রাখা হয়েছে, যাতে করে এখানে আসলে মানুষ সহজেই এর ইতিহাস ঐতিহ্য জানতে পারে, বুঝতে পারে। দেখুন, এই যে এখানে কিন্তু লালন শাহর যে মাজারটা, ঠিক আছে, এখানে রয়েছে একতারাটা, এটা তার স্মৃতি হিসেবে এখানে রাখা হয়েছে। আর ঠিক পাশেই রয়েছে যে লালন শাহর যে মাজার, ঠিক আছে। মাজারটি খুব সুন্দরভাবে রং করা হয়েছে এবং দৃশ্য করা হয়েছে, দেখুন খুবই সুন্দর। আর এই মাজারের চারপাশটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে মাজারের পিছন সাইড। এই যে এটা হচ্ছে পিছন সাইড, মানে এই মাজারের যে এরিয়াটা, পুরো এরিয়াটাই আপনার ফুল গাছপালা দিয়ে প্রকৃতির মাধ্যমে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। দেখুন, আপনি যদি এখানে আসেন তাহলে আপনার ভীষণ ভালো লাগবে। এই যে এটা হচ্ছে লালন শাহ মাজারের পিছন সাইড। এখানে আবার একটি অডিটোরিয়াম রাখা আছে। এই যে ওনার লালন শাহের যে ছবিটা, ছবির পাশে একটা অডিটোরিয়াম, ঠিক আছে, খুব সুন্দরভাবে সাজানো। আসলে প্রচুর রোদ, যার কারণে পুরোটা ঘুরতে পারছি না। এই যে দেখুন, ভিউয়ার্স, আমরা এখন এই যে লালন শাহর মাজার থেকে ঘোরাফেরা শেষ করে এখন আমরা নেক্সট স্পটে চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়িতে, শিলাইদহতে অবস্থিত সেই কুটিবাড়িতে আমরা এখন যাব এবং সেখানকার সৌন্দর্যগুলো দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এই যে দেখুন, এই রাস্তাটা কিন্তু গেট পর্যন্ত খুবই সুন্দর, পুরোটা একবারে ফুল দিয়ে ঘেরা। এই যে দেখুন, খুবই সুন্দর, ভালো লাগবে আপনার। যদি এখানে আসেন তাহলে আপনার ভীষণ ভালো লাগবে, এখানে একটু ঘুরতে পারবেন। এই যে খুব সুন্দর জায়গা রয়েছে। আমরা এই যে লালন শাহর মাজার গেট থেকে এখন আমরা চলে যাব সরাসরি শিলাইদহ রবীন্দ্র কুটিবাড়ি। ডাইরেক্ট আমরা এই যে অটো রিজার্ভ করছি 50 টাকা করে জনপ্রতি। এখান থেকে সরাসরি আপনি চলে যেতে পারবেন শিলাইদহ রবীন্দ্র কুটিবাড়ি। তো আমরা এখন সেখানে যাব, চলুন যাওয়া যাক। ভিউয়ার্স, আমরা শিলাইদহ এসে রবীন্দ্রনাথ কুটিবাড়িতে চলে আসলাম। মাত্র 30 টাকার টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখুন, ভিতরের জায়গাটা খুবই সুন্দর। এই যে দেখুন কত সুন্দরভাবে সাজানো। তবে ভিডিও করার ক্ষেত্রে তাদেরকে অনুমতি নিয়ে নেবেন, ঠিক আছে, তারপরে ভিডিও করবেন। আর ওই যে ভিতরে দেখুন, খুবই সুন্দর একটি বাড়ি। এটাই মূলত এখানকার মূল ভবন। তো এখানে ভিডিও করা নিষেধ, যার কারণে তারপরেও চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিও করার, যতটুকু আপনাদেরকে দেখাতে পারি। তো চলুন ভিতরে যাওয়া যাক। আর যাওয়ার আগে যে এই সাইডটা দেখুন কত সুন্দর। এই যে এখানে রয়েছে একটি মুক্ত মঞ্চ। এই যে সবচেয়ে মজার বিষয় হলো এখন কিন্তু বৃষ্টি আসতেছে। আর বৃষ্টি আসলে কিন্তু ভাবতে পারছেন, আমরা মানে সকাল থেকে ভাবতেছি এত গরম, যদি একটু বৃষ্টি আসে তাহলে আজকে আমাদের ট্যুরটা সার্থক হবে। তো আল্লাহর কি রহমত, ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, দেখা যাক বৃষ্টি আসে কিনা। বৃষ্টি আসলে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, শিলাইদহ কুটিবাড়ি একবারে 0 কিলোমিটার, 0 কিলোমিটার। দেখুন একবারে শিলাইদহ শেষ সীমান্তে। আর এই সাইডে এই যে
কুষ্টিয়া মাত্র 15 কিলোমিটার, 15.5 কিলোমিটার কুষ্টিয়া। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর গ্রামে অবস্থিত এই রবীন্দ্র কুটিবাড়ি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়িটি শিলাইদহ রবীন্দ্র কুটিবাড়ি নামে পরিচিত। কুষ্টিয়া জেলা শহর থেকে এর দূরত্ব মাত্র 15 কিলোমিটার। রবীন্দ্রনাথ ঠাকুর তার চলার পথে জীবনে যে সামগ্রীগুলো ব্যবহার করতেন সেগুলো এখানে সুন্দরভাবে স্মৃতি হিসেবে সংরক্ষিত করে রাখা হয়েছে। আপনি এখানে আসলে অনেক কিছুই জানতে পারবেন এবং তার ব্যবহৃত সামগ্রীগুলো আপনি দেখতে পারবেন। দেখুন শিলাইদহ যে রবীন্দ্রনাথ কুটিবাড়িটি অবস্থিত, এই কুটিবাড়ির ঠিক এই পাশটা দেখুন কত সুন্দর প্রকৃতিতে ঘেরা। এই যে কত সুন্দর, চারপাশটা কিন্তু বিশাল এলাকা জুড়ে এই রবীন্দ্রনাথ কুটিবাড়িটি অবস্থিত। আর এই কুটিবাড়িটি চারপাশটা প্রকৃতিতে ঘেরা, সুন্দর পুকুর, এত সুন্দর গাছপালা। যদি আপনি এখানে আসেন তাহলে আপনার ভীষণ ভালো লাগবে। আপনি যদি কুষ্টিয়া শহরে আসেন আর এখানে না আসেন তাহলে সবচেয়ে সুন্দর একটি সৌন্দর্য মিস করবেন। কারণ কুষ্টিয়া জেলার সবচেয়ে সুন্দর একটি জায়গা হলো এই রবীন্দ্রনাথের কুটিবাড়ি। এখানে আসলে আপনি যেমন স্মৃতি বিজড়িত অনেক কিছু দেখতে পারবেন এবং এখানে প্রকৃতিতে ঘেরা সুন্দর বাগানের মতো অনেক সুন্দর জায়গা আছে, সেখানে আপনি ভালো একটা সময় কাটাতে পারবেন। তাই আমি বলবো আপনারা যদি কুষ্টিয়া আসেন তাহলে একটু সময় নিয়ে এখান থেকে ঘুরে যাবেন। এই জাদুঘরের ভিতরে যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো ভিডিও করা নিষেধ, যার কারণে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি নাই। তবে আশেপাশের সৌন্দর্যটা অনেক সুন্দর। আপনি এখানে আসলে এই সামগ্রীগুলো দেখতে পারবেন এবং আশেপাশের সৌন্দর্যগুলো প্রকৃতির সাথে সুন্দর একটি সময় কাটাতে পারবেন। ভাই এখানে কিন্তু এই গেটের সামনে অনেকগুলো দোকান পেয়ে যাবেন। এই দোকানে আপনি অনেক কিছু কিনতে পারবেন যেগুলো অহরহ ঢাকা দেখা যায় না। বিশেষ করে এই যে একতারা, লালন শাহ এলাকায় আসবেন আর একতারা কিনবেন না তা কি করে হয়। এখানে একতারা সহ মাটির অনেক তৈজসপত্র, এই যে অনেক কিছু পেয়ে যাবেন। দেখুন কুটিবাড়িতে প্রবেশের আগে ডান পাশে একটি মাঠ রয়েছে, এখানে আপনারা চাইলে গাড়ি পার্কিংও করতে পারবেন। আমরা শিলাইদহ কুটিবাড়ি থেকে এখন একটি ভ্যান দিয়ে, এই যে 4 জন, একটি ভ্যানে 4 জন 200 টাকা ভাড়া দিয়ে চলে যাচ্ছি খোকসা বাস স্ট্যান্ডে। খোকসা বাস স্ট্যান্ডে গিয়ে সেখানে আমরা নামাজ পড়বো। আজকে যেহেতু জুম্মার দিন, আমরা জুম্মার নামাজ পড়বো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর আমরা সেখান থেকে চলে যাব এই কুষ্টিয়া জেলার সবচেয়ে সুন্দর একটি জায়গা ইউটিউব ভিলেজ। যে ইউটিউব ভিলেজ নিয়ে বিশাল একটি ইতিহাস, তো সেটা আপনাদেরকে জানাবো আর সেখানকার সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমরা একটু পরে যাব, তো আমাদের সাথে থাকবো। এই যে দেখুন যাওয়ার পথে কত সুন্দর রাস্তা। আমরা চলে এসেছি খোকসা বাজার, আর এই খোকসা বাজার থেকে আবার আমরা একটা ভ্যান দিয়ে এখন আমরা চলে যাব সরাসরি বিলজনি বাজার হয়ে ইউটিউব ভিলেজে। ঠিক আছে, এখন আমরা ইউটিউব ভিলেজে যাব সরাসরি এই যে ভ্যান দিয়ে। সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 30 টাকা। আর আপনারা যদি বিলজনি বাজারে নেমে তারপরে যান সেক্ষেত্রে বিলজনি বাজারে 10 টাকা, সেখান থেকে আবার ইউটিউব ভিলেজ 20 টাকা নেবে।
তো আমরা এখন সরাসরি একটি ভ্যান নিয়ে নিছি, 30 টাকা দিয়ে সরাসরি চলে যাব বিলজনি বাজার, ইউটিউব ভিলেজ। তো আমরা এখন খোকসা বাস স্ট্যান্ড থেকে 30 টাকা ভাড়া দিয়ে একটি ভ্যান দিয়ে চলে যাচ্ছি বিলজনি বাজার হয়ে, তারপরে সরাসরি ইউটিউব ভিলেজে। আর সেখানে গিয়ে ইউটিউব ভিলেজে আজকে আমরা বিকেলের সময়টা কাটাবো এবং সেখানকার সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন সেখানে যাওয়া যাক। আর যাওয়ার পথে এই যে এরকম সুন্দর দৃশ্য আপনার চোখে পড়বে, দেখুন রাস্তাটি কতটা পরিষ্কার। দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু অনলাইনে দেখে এসেছিলাম যে এখানকার টিকিট ফি 30 টাকা, কিন্তু আমাদের কাছ থেকে রাখছে 50 টাকা। যে দেখুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে ইউটিউব ভিলেজ। এখানে আসলে আপনার মনে হবে যে আপনি ফুলের রাজ্যে চলে এসেছেন। মানে ভিতরে প্রবেশ করার পরেই চারপাশে শুধু ফুল আর ফুল। ইউটিউব ভিলেজ নিয়ে আমি বিস্তারিত আরও একটি ভিডিও করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এখান থেকে 30 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন খোকসা বাস স্ট্যান্ডে, আবার সেখান থেকে একটি সিএনজি দিয়ে 50 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন কুষ্টিয়ার চৌরাস মোড়ে। সেখান থেকে আবার মায়েন্দ্রা দিয়ে 40 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন কুটিবাড়ি বাস স্ট্যান্ড অথবা লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডে। লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে একটি ভ্যান দিয়ে 40 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন জাউদিয়া শাহী মসজিদ। তো এখানে আসলেই আপনি ডাইন সাইডে দেখতে পারবেন এই যে জাউদিয়া শাহী মসজিদ, এই যে দেখুন। কুষ্টিয়া জেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম সুন্দর একটি মসজিদ। কুষ্টিয়া জেলা শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে জাউদিয়া ইউনিয়নের জাউদিয়া গ্রামে অবস্থিত এই দৃষ্টিনন্দন মসজিদটি। এই এলাকার নামেই নামকরণ করা হয় জাউদিয়া শাহী মসজিদ। মসজিদটি ব্যবহার করতে ইট, পাথর, বালি ও চীনামাটি ব্যবহার করা হয়েছে। এই মসজিদের মূল অবকাঠামোতে 3টি গম্বুজ ও 4 কোণায় 4টি দৃষ্টিনন্দন মিনার রয়েছে। প্রতি শুক্রবারে এখানে দূর দূরান্ত থেকে মানুষ ধর্মীয় মনোবাসনা পূরণের উদ্দেশ্যে চলে আসে। এই জন্য প্রতি শুক্রবারে এখানে মেলার আয়োজন করা হয়ে থাকে। ইরাকের শাহ সুফি আদারি মিয়া ইসলাম ধর্ম প্রচারের জন্য এই গ্রামে আসেন এবং আস্তানা তৈরি করেন এবং তিনি এখানে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তবে স্থানীয়রা কেউ কেউ আবার বলে থাকেন মসজিদটি অলৌকিকভাবে তৈরি হয়েছে। এই মসজিদের পাশেই রয়েছে সুফি সাধকের কবর। এই দৃষ্টিনন্দন মসজিদটি আওরঙ্গজেবের আমলে তৈরি করা হয়েছে। 1969 সালে এটি বাংলাদেশ প্রত্নতন্ত্র অধিদপ্তরের তালিকায় নথিভুক্ত করা হয়েছিল। মসজিদটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতন্ত্র অধিদপ্তর পরিচালনা করে থাকে। এখন আমরা আছি মজমপুর রেলগেট, ঠিক আছে। মজমপুর রেলগেট থেকে আপনারা সরাসরি অটো বা সিএনজি আছে, ঠিক আছে। আপনারা ভাড়া পড়বে 60 থেকে 80 টাকা। এই ভাড়া দিয়ে আপনারা সরাসরি চলে যেতে পারবেন লালন শাহ সেতু অর্থাৎ হার্ডিন্স ব্রিজ দেখার জন্য। তো আমরা এখন রিজার্ভ করছি মামার সাথে জনপ্রতি 80 টাকা করে। তো চলুন যাওয়া যাক। যে দেখুন এদিক থেকে এটা হলো কুষ্টিয়ার রাস্তা, ঠিক আছে, কুষ্টিয়া শহর। আর এই কুষ্টিয়া শহর থেকে যখন রূপপুর আপনার লালন শাহ সেতুতে যাবেন, এই যে এই রাস্তা, তখন যাওয়ার পথে আপনার এরকম একটি চত্বর দেখতে পাবেন, যেখানে আপনার এই যে লালন শাহর ফকির লালন শাহর ছবি দিয়ে এখানে একটি চত্বর করা হয়েছে। খুবই সুন্দর চত্বরটি। এই যে দেখুন এখানে আরও কয়েকজন আছে, ওই যে কাঙ্গাল হরিনাথ মজুমদার, ঠিক আছে, ওই পাশে হয়তো আরও একজন আছে, তাদেরকে দিয়ে এরকম একটা গোল চত্বর খুবই সুন্দর।
আপনারা চাইলে এখান থেকে একটু দাঁড়িয়ে তারপর ভিডিও করে যেতে পারেন। লালন শাহ সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি সেতু। কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহের নামে এই সেতুর নামকরণ করা হয়েছে লালন শাহ সেতু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে আমার পিছনে যে চত্বরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লালন শাহ চত্বর, রূপপুর চত্বর আর কি। তো আমরা এখন এদিকে যাব। এই যে এটা হচ্ছে টোল পার হয়ে আমরা এখন যাব লালন শাহ সেতু দেখার জন্য। লালন শাহ সেতু আর হার্ডিঞ্জ ব্রিজ, এটা কিন্তু একসাথে কাছাকাছি। তো আমরা দুইটা ব্রিজই দেখব। তো আমরা এখন প্রথমে যাব লালন শাহ সেতু টোল প্লাজা হয়ে ব্রিজের উপরে, তারপর ওই পার যাবো। আর দেখি কতটুকু দেখানো সম্ভব হয়। প্রচুর রৌদ্র, যার কারণে এখন অনেক গরম পড়তেছে। তো চলুন যাওয়া যাক, দেখি সামনে কী অবস্থা। এই যে দেখুন ভিউয়ার্স, আমরা এই চত্বর থেকে এখন একটি ভ্যান নিয়েছি 100 টাকা দিয়ে রিজার্ভ। তো আমরা এখন লালন শাহ সেতুর ওই পারে যাব আর ব্রিজে একটু দাঁড়াবো, তারপর ওইখানকার সৌন্দর্যগুলো দেখাবো। আর যাওয়ার সময় এই যে দেখুন চত্বরটা পার হলে এই যে এরকম দৃশ্য আপনার চোখে পড়বে। এই যে বাম পাশে দেখুন, আর ওই যে পিছনের চত্বর আমরা রেখে এসেছি। এখন আমরা সেতুতে প্রবেশ করতেছি। দেখুন, চিন্তা করছেন লালন শাহ সেতু শুধু এই পারতে ওই পারে যাবে, এটার জন্য 30টা টাকা তাদের কাছ থেকে টোল ভাড়া নেয়। আসলে ভ্যান থেকে 30 টাকাটা অনেক বেশি হয়ে যায়। এই যে দেখুন, ওই যে টোল প্লাজা। এই যে আমরা লালন শাহ সেতুতে এখন উঠতেছি। দেখুন, এই যে দেখুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই যে ডান পাশেরটা, হ্যাঁ এটাই রূপপুর। আর এটা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ, এটা দিয়েও রেল যোগাযোগ। ঠিক আছে, এটা ঠিক প্রায় অনেক বছর 2000 সালের আগে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। এই লালন শাহ সেতুটি হার্ডিঞ্জ ব্রিজের পাশেই অবস্থিত। এই সেতুর পূর্ব পাশে ঈশ্বরদী উপজেলার পাকশী এবং পশ্চিমে বেড়ামারা উপজেলা অবস্থিত। এই সেতুর মাধ্যমে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। এটি বাংলাদেশের 3য় বৃহত্তম একটি সেতু। এই লালন শাহ সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থা প্রসারে অনেক অবদান রেখে চলেছে। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ 4 মার্চ 1915 সালে এটি উদ্বোধন করেন। তারই নামানুসারে ব্রিজের নামকরণ করা হয় হার্ডিঞ্জ ব্রিজ। ব্রিটিশ সরকার ভারত উপমহাদেশের রেল যোগাযোগের লক্ষ্যে 126 বছর আগে 1889 সালে পদ্মা নদীর উপর রেল সেতু নির্মাণের পরিকল্পনা করে। বিশেষ করে ভারতের দার্জিলিং ও ভারতের রাজ্য আসামে যাতায়াতের সুবিধার্থে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া ও পাবনা জেলার সীমারেখা পদ্মা নদীর উপর ব্রিজ নির্মাণ করে থাকেন। আর সেই ব্রিজই হলো এই লালন শাহ সেতুর পাশের ব্রিজটি হার্ডিঞ্জ ব্রিজ। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আমার এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো দেখা হবে নতুন কোনো জেলাতে। আর আপনারা কোথায় দেখতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। নেক্সট টাইম আমি সেখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। না